আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে আয়নাঘরে বন্দি জীবনের বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান। উন্মোচিত হলো মিজানুর রহমান আজহারের নতুন বই এক নজরে কোরআন। জামাত সবসময় মুনাফিকি করছে মন্তব্য রিজভীর। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়নাঘরে ৮ বছর বন্দি জীবনের বর্ণনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাসেম আরমান। বুধবার রাজধানীর ৩টি এলাকায় র্যাব ও ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা। রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর আয়নাঘর পরিদর্শনের সময় আহমদ বিন কাসেম উপস্থিত ছিলেন। সেখানে ডক্টর ইউনূসকে আরমান বলেন, মাঝে মাঝে ২৪ ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত, উঠতে দিত না, দাঁড়াতে দিত না। কেন বসিয়ে রেখেছেন প্রশ্ন করলে বলতো, স্যার আসবেন। হাতের ইশারায় একটি ঘর দেখিয়ে তিনি বলেন, এখানে আমাকে ৮ বছর বন্দি করে রাখা হয়েছিল। দিনের বেলা চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে রাখত, রাতের বেলা পিচমোড়া করে বেঁধে হাতকড়া পরিয়ে রাখত। কেন জানতে চাইলে তারা কিছু বলতো না, নামাজের সময় পর্যন্ত দিত না। ৮ বছর ধরে তারা আমাকে নারকীয় অভিজ্ঞতা দিয়েছে। অভিজ্ঞতা বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, আমি রোগা ছিলাম, মাঝে মাঝে টাফ হয়ে যেত। এরকম হতো যে ২৪ ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত, উঠতে দিত না, দাঁড়াতে দিত না। কেন প্রশ্ন করলে বলতো, স্যার আসবেন। চোখ বাঁধা অবস্থায় দেয়ালের দিকে ফিরে বসে থাকতাম, বুঝতে পারতাম পেছন থেকে কেউ আসছে। মোবাইলের রিংটোনে আওয়াজ হচ্ছে, দামি পারফিউমের ঘ্রাণ পেতাম। এখানে তো প্রস্রাব পায়খানার গন্ধ নাকে আসতো, বুঝতাম সিনিয়র কেউ পেছন থেকে দেখছে। ডক্টর ইউনূস জানতে চান, ছাড়লো কখন? আরমান বলেন, আমি পরে যেটা বুঝতে পারলাম, ৬ তারিখ ভোরে, ৫ তারিখ পালালো, ৬ তারিখ ভোরে আমাদের ছেড়ে দিল। যখন আমাকে বের করে আমি মনে করেছিলাম আমাকে মেরে ফেলবে। আহমদ বিন কাসেম জামাতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে। শেখ হাসিনা নিরাপত্তা রক্ষী বাহিনী ২০১৬ সালের ৯ আগস্ট তাকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তুলে নিয়ে যায় এবং ৮ বছর গোপন কারাগারে আটকে রাখে। উন্মোচিত হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন গ্রন্থটি। প্রকাশনা প্রতিষ্ঠান সত্যায়ন প্রকাশনের আয়োজনে বুধবার রাজধানীর শেরাটন হোটেলে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও সত্যায়ন প্রকাশনের কর্ণধার ইসমাইল হোসাইন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, ব্যবসায়ী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রন্থটি অমর একুশে বইমেলায় পাওয়া যাবে। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের সকল ক্ষেত্রে কোরআনের প্রাসঙ্গিকতার উপর জোর দেন। তারা বলেন, সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে কোরআনের ভূমিকা অপরিসীম। সমাজের সর্বস্তরে কোরআনের পাঠন ও গবেষণা বৃদ্ধির মধ্য দিয়ে একটি আদর্শ সমাজ রাষ্ট্র গড়ে উঠবে, আর সব শ্রেণী পেশার মানুষের কাছে কোরআনের বার্তাকে সহজবোধ্য করে তুলে ধরবে। বক্তারা আরও বলেন, এক নজরে কোরআন বইটি বাংলা ইসলামী সাহিত্যের ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। ব্যতিক্রমধর্মী এ ধারার এই বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে উন্মোচন করবে জ্ঞানের এক নতুন দুয়ার। বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন পর্যালোচনা করার সুযোগ পাবে প্রতিটি মানুষ। জামাত ইসলামীকে বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, আমরা জামাতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেল ৫:৩০টায় রাজধানীর বাগমারা উপজেলার তাহিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছিলেন। দুর্নীতির মহারানী দেশ থেকে ২৮,০০০ কোটি টাকা পাচার করেছেন তার পরিবারের নামে, দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছেন। তার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। তিনি বলেন, আমরা জামাতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সব সময় এই দলটি মুনাফিকি করেছে। শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন, উস্কানি ছড়াচ্ছেন। সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেল, এটা খুবই দুঃখজনক। রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য যে কাজগুলো রয়েছে সেই ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। গণতান্ত্রিক সরকার নেই বলে এখন বিনিয়োগ হচ্ছে না বা বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না, কারণ অন্তর্বর্তী সরকার হচ্ছে সাময়িক সময়ের সরকার। তিনি আরও বলেন, মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, একটা ধোঁয়াশার মধ্যে আছে। এই অনিশ্চয়তা কাটানোর জন্যই রাজনৈতিক সরকার দরকার।
জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে। জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটতে পারে সে ধরনের সরকার দরকার। তাহলে অর্থনীতির যে সংকট, বৈদেশিক ঋণের উপর যে নির্ভর করতে হচ্ছে, রিজার্ভ আবার কমতে শুরু করেছে, দিগন্ত রেখায় যে কালো মেঘ জমাট হচ্ছে, এগুলো দূরীভূত করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের পথে হাঁটতে হবে। দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন। স্ট্যাটাসে তিনি বলেন, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এর প্রতিবাদে পটুয়াখালী জেলার কলাপাড়ায় এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বুধবার বেলা 11টায় এই সমাবেশের ডাক দেন তিনি। আগুন দেওয়ার ঘটনা নিয়ে কাফি লিখেছেন, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবেন, নতুবা আমি নিজেই বিকল্প হব, আমিই বিপ্লবী সরকার হব। সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে কলাপাড়া থানার পায়রা সমুদ্র বন্দর 0 পয়েন্টে, 4 লেন ও 6 লেন সড়কের মাঝামাঝি হাইওয়ের পাশে। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, রাত 2:15টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। এরপর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদে রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। কাফির গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। 2019 সাল থেকে তিনি ভিডিও কন্টেন্ট তৈরি শুরু করেন। বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ তুলে ধরা হয়। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।